পাচিত খাদ্যের শোষণ, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড প্রোডাক্ট। এর আগে দুটো ভিডিওতে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, তারপর পরিপাক ইত্যাদি বিষয়ে পড়ানো হয়েছে। এবার যে টপিকটা পড়ানো হবে সেটা হলো পাচিত খাদ্যের শোষণ। এনসিইআরটি বাংলা পিডিএফ এক্সপ্লেন। শুরু করা যাক। যে প্রক্রিয়ায় পাচনে উৎপন্ন অন্তঃপদার্থ ক্ষুদ্রান্তের শ্লেষ্মা স্তরের মাধ্যমে রক্ত বা লসিকাতে প্রবেশ করে তাকে শোষণ বলে। তাহলে শোষণটা কি? যে পাচনের ফলে কি হলো, যে সরলযোগ্য খাদ্যে পরিণত হলো, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তো শর্করা থেকে গ্লুকোজ, ফ্রুক্টোজ তৈরি হলো। তো সেগুলো রক্ত ও লসিকার সাথে মিশে যাওয়া যে প্রক্রিয়া, ক্ষুদ্রান্তের যে মিউকাস স্তর তার মাধ্যমে রক্ত ও লসিকায় যে চলে যাওয়া যে প্রক্রিয়া বা শোষিত হওয়ার যে প্রক্রিয়া, মিশে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো শোষণ। এটি নিষ্ক্রিয়, সক্রিয় বা সহায়ক পরিবহন পদ্ধতি দ্বারা সম্পাদিত হয়। যে শোষণ প্রক্রিয়াটা সেটা নিষ্ক্রিয় হতে পারে, সক্রিয় হতে পারে, আর সহায়ক পরিবহনের তিনটে পার্ট আছে। নিষ্ক্রিয় টাইপ আছে, সক্রিয় আছে, আর সহায়ক পরিবহন, যেটা অন্য একটা চ্যাপ্টারে ট্রান্সপোর্ট অফ প্ল্যান্টস যেটা আছে সেই চ্যাপ্টারে ডিটেলসে পড়ানো হবে। সক্রিয় বলতে যেখানে এটিপি লাগে, সহায়ক পরিবহন বলতে যেখানে কোনো একটা কারো সাহায্য লাগে, কোনো একটা প্রোটিন বা কোনো একটা কারো সাহায্য লাগে, আর নিষ্ক্রিয় বলতে কারো সাহায্য ছাড়াই, কোনো এটিপি খরচ ছাড়াই হতে পারে। কিছু পরিমাণ মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এমন কিছু তড়িৎ বিশ্লেষ্য যথা ক্লোরাইড, আয়ন সাধারণ সরল ব্যাপন প্রক্রিয়া দ্বারা শোষিত হয়। সাধারণ সরল ব্যাপন প্রক্রিয়া, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, যে সাধারণ সরল ব্যাপন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে কি কিছু মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ, তারপরে অ্যামিনো অ্যাসিড, আর কিছু তড়িৎ বিশ্লেষ্য যেমন ক্লোরাইড, আয়ন, এই পদার্থগুলো সাধারণত সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শোষিত হয়। মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, আর কিছু তড়িৎ বিশ্লেষ্য। রক্তে এই পদার্থগুলোর পরিবহন ঘনত্বের নতিমাত্রার উপর নির্ভর করে। যেহেতু ব্যাপন প্রক্রিয়া কি, ঘনত্ব বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়, তাহলে ঘনত্বের নতিমাত্রা বা ঘনত্বের পার্থক্যের উপর ভিত্তি করে হবে। এবং কী কী করে? মনোস্যাকারাইড বা গ্লুকোজ, যেমন গ্লুকোজ, আর অ্যামিনো অ্যাসিড, আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে ক্লোরাইড। এগুলো এক্সাম্পলগুলো মনে রাখা অত্যন্ত দরকার, পরে পরীক্ষাতে আসে। রক্তে এই পদার্থগুলির পরিবহন ঘনত্বের নতিমাত্রার উপর নির্ভর করে। যাই হোক, কিছু পদার্থ যেমন গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড বাহক প্রোটিন দ্বারা শোষিত হয়। ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা যে সহায়ক পরিবহন আছে তার জন্য বাহক প্রোটিন লাগে। সেই বাহক প্রোটিনের মাধ্যমে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড আছে যারা শোষিত হয়। এই পদ্ধতিকে বলা হয় সহায়ক পরিবহন বা ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। এই যে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট বা সহায়ক পরিবহন যেটাকে বলে, তার জন্য বাহক প্রোটিন দরকার হয় এবং সেই বাহক প্রোটিনের মাধ্যমে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড শোষিত হয়। জলের পরিবহন নির্ভর করে অভিশ্রবণীয় নতিমাত্রার ওপর। অভিশ্রবণীয় নতিমাত্রা, যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যেটা যায়, ওয়াটার পোটেনশিয়াল, সেই তার উপর ভিত্তি করে যে জলের পরিবহনটা নির্ভর করে। সক্রিয় পরিবহন সংঘটিত হয় নতিমাত্রার বিপরীতে এবং এর জন্য শক্তির প্রয়োজন হয়। তাহলে জলটা কি অভিশ্রবণীয় নতিমাত্রার উপর ভিত্তি করে হয়ে থাকে, যে বেশি ওয়াটার পোটেনশিয়াল থেকে কম ওয়াটার পোটেনশিয়ালের দিকে যাবে। সেটাও ট্রান্সপোর্ট অফ যে ওয়াটার আছে, ট্রান্সপোর্ট অফ প্ল্যান্টস আছে, সেখানে ডিটেলস বর্ণ হবে। সক্রিয় পরিবহন পদ্ধতিটি সংঘটিত হয় নতিমাত্রার বিপরীতে এবং এর জন্য শক্তির প্রয়োজন হয়। আগে আছে সক্রিয় পরিবহন যেটা আছে, তার জন্য শক্তির প্রয়োজন হয় এটিপি রূপে, এবং এটা নতিমাত্রার বিপরীতে হয়, যেটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে যাবে, উল্টো দিকে যাবে, এবং তার জন্য শক্তি দরকার। বিভিন্ন পরিবেশক যেমন অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, মনোস্যাকারাইড, এর মতো তড়িৎ বিশ্লেষ্য রক্তে এই পদ্ধতির দ্বারা শোষিত হয়। এখানেও এক্সাম্পল দেওয়া আছে যে সক্রিয় পরিবহনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, আয়ন। তো একই রকম এক্সাম্পল অনেকগুলো মনে হচ্ছে। তো যেগুলো ব্যতিক্রম আছে, যেমন সক্রিয় পরিবহন, ক্লোরিন মাইনাস সাধারণ ব্যাপন, এই যে ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো মনে রাখা অবশ্যই দরকার, এবং এই এক্সাম্পলগুলো অবশ্যই আসে। এবং যে জল আছে অভিশ্রবণীয় নতিমাত্রা ইত্যাদি। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেহেতু অদ্রাব্য, তাই এগুলো রক্তে শোষিত হতে পারে না। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কি অদ্রাব্য, দ্রবীভূত হয় না, তার জন্য এগুলো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো দ্রবীভূত হয়ে যায়, কিন্তু ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দ্রবীভূত হয় না, তার জন্য এরা সহজে রক্তে শোষিত হয় না। এরা প্রথমে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তৈলবিন্দুর অন্তর্ভুক্ত হয় এবং এগুলোকে মাইসেলি বলে। যে কী করে, যে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল আছে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র তৈলবিন্দুর মধ্যে থেকে যায়,
এবং মাইসিলি গঠন করে। মাইসিলিগুলো ক্ষুদ্রান্তের শ্লেষ্মা স্তরের ভেতর প্রবেশ করে এবং মাইসিলিগুলো শোষিত হতে পারে এবং ক্ষুদ্রান্তের যে মিউকাস, সেই মিউকাস স্তরে যাবে। এরা পুনরায় অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন আবরণে যুক্ত ফ্যাট বডিকায় পরিণত হয়। তোমার এই মাইসিলি আবার প্রোটিনের মানে একটা আবরণ ঢেকে নেয় তাকে। প্রোটিন পরিবেদিত এই ফ্যাট বডিকাগুলিকে কাইলোমাইক্রন বলে। মাইসিলি যখন আবার প্রোটিন দ্বারা পরিবেদিত হয়ে যায় তখন তাকে বলে কাইলোমাইক্রন। এবং এরা ভিলাইয়ের মধ্যে অবস্থিত লসিকাবাহে ল্যাকটিয়াল স্থানান্তরিত হয়। এই যে ল্যাকটিয়াল পড়েছিলাম ভিলাইয়ের মধ্যে আছে, সেই ভিলাইয়ের ল্যাকটিয়ালের মধ্যে সেটা চলে যায়। এই লসিকাবাহগুলো অবশেষে শোষিত খাদ্যবস্তুগুলোকে রক্তবাহে প্রবেশ করে। তারপর এটা ল্যাকটিয়ালের মাধ্যমে রক্তবাহের মধ্যে চলে যায়। শোষিত খাদ্যবস্তুগুলোকে রক্তবাহের মধ্যে চলে যায়। তাহলে এখানে ফ্যাটেরটা একটু ব্যতিক্রম আছে, যেহেতু ফ্যাট অদ্রাব্য তাই ফ্যাট সরাসরি শোষিত হতে পারে না। যে হয়তো এটা একটা ফ্যাট কণা, তো ফ্যাট কণাগুলো কী হবে, প্রথমে একটা আবরণ দ্বারা ঢাকা থাকবে, সেটা হচ্ছে মাইসিলি দ্বারা ঢাকা থাকবে। সেই মাইসিলিটা কী হবে, ক্ষুদ্রান্তের মিউকাস স্তরে যাবে। সেই মাইসিলির মধ্যে দিয়ে আবার পরবর্তীকালে কী হবে, যে একটা প্রোটিন দ্বারা আবরণ গঠিত হবে। প্রোটিনের একটা আবরণ সেই মাইসিলিটাকে ঘিরে নেবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে প্রোটিন বটিকা, এবং তাকে বলা হয় কি কাইলোমাইক্রন। সেই কাইলোমাইক্রনগুলো কী হবে, তখন সেটা যে ল্যাকটিয়াল আছে ভিলাইয়ের মধ্যে অবস্থিত ল্যাকটিয়াল, সেই কাইলোমাইক্রনগুলোকে শোষিত করবে এবং সেটা রক্তবাহের মধ্যে প্রবেশ করাবে। এইভাবে ফ্যাটের শোষণ হয় রক্তবাহের মধ্যে, যে সেগুলো প্রথমে মাইসিলি গঠন করবে একটা তৈলবিন্দুর মতো আকৃতির মধ্যে, মাইসিলি বা প্রোটিন দ্বারা আবৃত হয়ে কাইলোমাইক্রন গঠিত করবে। তাহলে কাইলোমাইক্রন রেজাল্ট কি, যে মাইসিলি প্লাস প্রোটিনের একটা আবরণ। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ যেমন মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্র পাচিত খাদ্যকণা শোষিত হয়, যদিও সবচেয়ে বেশি পরিমাণে শোষণ ক্ষুদ্রান্তের মধ্যেই ঘটে। নিচে সংক্ষেপে শোষণের স্থান ও শোষিত বস্তুগুলি দেওয়া হলো। তাহলে সবচেয়ে বেশি শোষণ কোথায়, ক্ষুদ্রান্তের মধ্যেই হয়ে থাকে, এবং সেটা কি ইলিয়াম জেজুনাম অঞ্চলে, কারণ সেখানে কি ভিলাই থাকে, মাইক্রোভিলি থাকে তার জন্য। তো কোথায় কি শোষিত হয় এখানে দেওয়া আছে, যেমন মুখগহ্বরে কি হয়, মুখগহ্বরের শ্লেষ্মা স্তর এবং জিহ্বার তলদেশে থাকা রক্তজালক দ্বারা কিছু ওষুধ শোষিত হয়। মুখের মধ্যে যে মিউকাস আছে আর জিহ্বার নিচে কিছু রক্তবাহ আছে, তার মাধ্যমে কী হয়, যে কিছু ওষুধ বা মেডিসিন শোষিত হয়, যে ওষুধগুলো খাই আমরা সেই ওষুধগুলো শোষিত হয়। পাকস্থলীতে জল হয়, সরল শর্করা সিম্পল সুগার, সে অ্যামাইলেজ যেটাকে করেছিল পাচিত, সেই সিম্পল সুগার অ্যান্ড অ্যালকোহল ইত্যাদি শোষণের স্থানে হয়। অ্যালকোহল মদ জাতীয় যে খাবার সেগুলো হচ্ছে ওখানে শোষিত হয়। ক্ষুদ্রান্তে কী হয়, ক্ষুদ্রান্তে পুষ্টি দ্রব্য শোষণের প্রধান অঙ্গ, বিভিন্ন রকমের পুষ্টি দ্রব্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এখানে শোষিত হয়। এখানে পরিপাক সম্পন্ন হয়, পড়েছিলাম ক্ষুদ্রান্তের ডিউডিনামের অংশের মধ্যে সাক্কাস এন্টেরিকাস্টের মাধ্যমে সেখানে পরিপাক সম্পন্ন হয়ে গেছিলো। অ্যান্ড পরিপাক লব্ধ পদার্থ যথা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং অ্যামিনো অ্যাসিড শ্লেষ্মা স্তর দ্বারা শোষিত হয়ে রক্তস্রোতে এবং লসিকাতে পৌঁছায়। তারপর সে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড যে সরল অংশগুলো সেগুলো রক্তবাহে যায় এবং লসিকাতে যায়, ল্যাকটিয়াল লসিকাতে যায়। বৃহদন্ত্রে জল, কিছু খনিজ লবণ এবং কিছু ওষুধ এই স্থানে শোষিত হয়। বৃহদন্ত্রে দেখেছিলাম যে জল, কিছু খনিজ লবণ আর কিছু ওষুধ ওই অংশে শোষিত হয়। তো এই চারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শোষিত খাদ্যবস্তুগুলো শেষ পর্যন্ত কলাতে পৌঁছায় এবং যেখানে সেগুলো কার্যের জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিকে বলা হয় আত্তীকরণ। যে খাদ্যগুলো শোষিত হয়ে গেল ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাইয়ের মাধ্যমে রক্ত স্রোতে প্রবেশ করলো বা লসিকাভাবে প্রবেশ করলো, এবার কী হবে, রক্ত ও লসিকায় প্রবেশ করার পরে সেগুলো কি দেহে শক্তির জন্য কাজে লাগবে। হয়তো সেগুলো ভেঙে গিয়ে সেখান থেকে এটিপি তৈরি হবে, সেই এটিপিটা শক্তি দেবে এবং সেই শক্তির সাহায্যে দেহের যে বিভিন্ন রকমের কাজ, যে শ্বাসকার্য চালানো, বিভিন্ন রকমের যে কাজ সেগুলো সম্পন্ন হবে। মানে এই যে প্রক্রিয়াটা, যে শোষিত খাদ্যটাকে নিজেদের দেহের কাজে লাগাচ্ছে, এটাকে বলা হয় আত্তীকরণ। তাহলে শোষণের পরে আসছে আত্তীকরণ, যে শোষণের পরে রক্ত লসিকাতে মিশে যাওয়ার পরে সেটাকে শক্তিতে রূপান্তরিত করে দেহের বিভিন্ন কাজ করা যে প্রক্রিয়াটা, সেটা হলো আত্তীকরণ। পাচিত বজ্র একত্রিত হয়ে কঠিন মল হিসাবে মলাশয়ে থাকে, যা স্নায়ুজ প্রতিক্রিয়ার ফলে উত্তেজনা বা ইচ্ছা অনুসারে দেহ থেকে নিষ্কাশিত হয়। এবং যে বজ্রপাতগুলো যেগুলো পাচিত হয়ে গেছে কিন্তু শোষিত হতে পারেনি, সেগুলো মল হিসাবে কী হয়, যে মলাশয়ে জমা হবে এবং যখন কোনো স্নায়ুতন্ত্রের উত্তেজনা আসবে বা নিজের ইচ্ছা অনুসারে সেটা দেহের বাইরে নির্গমন হবে। পায়ের মাধ্যমে দেহ থেকে মলের বহিষ্করণ একটি ঐচ্ছিক প্রক্রিয়া, যা দলবদ্ধ ক্রমসংকোচন চলন পেরিস্টলসিক মুভমেন্ট দ্বারা ঘটে থাকে।
যে আমরা খাবারটা যখন গ্রাসনালি দিয়ে গিলি, যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে পেরিস্টালসিস। সেই একই রকম প্রক্রিয়া এখানেও সম্পন্ন হয় এবং মলটা কি পায়ের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তো কোথায় কীভাবে শোষণ হয়, কী কী শোষণ হয়, তারপর আত্তীকরণ কী ইত্যাদি এখানে দেখা গেল। ফ্যাটের শোষণটা একটু ডিফারেন্স ছিল, যে প্রথমে সেটা মাইসেলি গঠন করলো, তারপর সেটা কাইলোমাইক্রন গঠন করলো, ভিলাইয়ের মাধ্যমে ল্যাকটিয়ালে গেল। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের গোলযোগ সমূহ, ডিসঅর্ডার্স অফ ডাইজেস্টিভ সিস্টেম। অন্ত্রনালীর প্রদাহজনিত রোগ হলো একটি অতি সাধারণ অসুস্থতা যা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পেটে যে ব্যথা যেটাকে বলে সেটা হচ্ছে কি অন্ত্রনালী বা ক্ষুদ্রান্তের মধ্যে যে প্রদাহ হয় বা জ্বালানি সৃষ্টি হয় তার জন্যই আসে, যেটাকে অনেক সময় গ্যাসও বলা হয়। এটা খুব সাধারণ একটা রোগ এবং এটা কী কারণে হয়, ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা হয়ে থাকে। বিভিন্ন পরজীবী দ্বারাও সংক্রমিত হতে পারে, বিভিন্ন পরজীবী দ্বারাও হতে পারে, যেমন ফিতাকৃমি, গোলকৃমি, থ্রেডম, হুকম, পিনম। তাহলে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হতে পারে, বিভিন্ন রকমের পরজীবী দ্বারাও হতে পারে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ফিতাকৃমি, গোলকৃমি, থ্রেডম, হুকম, পিনওয়ার্ম ইত্যাদি। এবার এখানে কিছু রোগ দেওয়া আছে। জন্ডিস। জন্ডিস কি? যকৃৎ আক্রান্ত হয়, পিত্তরঞ্জকের জমা হওয়ার ফলে ত্বক ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। জন্ডিস পিত্তরসের কারণে হয়ে থাকে, পিত্তরঞ্জকের কারণে। আর পিত্ত কোথায় তৈরি হয়? যকৃতে। তাহলে এটা কিসের রোগ? যকৃতের রোগ, যকৃৎ আক্রান্ত হয়। এবং কী হয়, যে পিত্তরঞ্জকটা আছে সেটা খুব বেশি পরিমাণে হয়ে যায় এবং সেটা দেহের বিভিন্ন অংশে জমা হতে থাকে। এর ফলে কি ত্বক হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়। ভমিটিং বা বমন বা বমি, বমি যেটাকে বলা হয়। বমন হচ্ছে মুখের মাধ্যমে পাকস্থলীর উপাদানের বহিষ্করণ। যে পাকস্থলীতে যে খাবারটা আছে, যে কাইমটা আছে, সেই কাইমটা যে মুখের মাধ্যমে আর সেটা পাচিত না হয়, কি হচ্ছে, যে উল্টো পথে গ্রাসনালী দিয়ে মুখের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভমিটিং বা বমন। এটি একটি প্রতিবর্তক ক্রিয়াটি মেডুলার বমন কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। মেডুলার মধ্যে ভমিটিং সেন্টার আছে বা বমন কেন্দ্র আছে। সেই মেডুলা, আমাদের ব্রেনের মধ্যে যে পন্স মেডুলা আছে, মেডুলা, সেই মেডুলার মধ্যে ভমিটিং সেন্টার আছে, সেখান থেকে নিয়ন্ত্রিত হয় এই কাজটা। বমনের পূর্বে বমি বমি ভাবের অনুভূতি সৃষ্টি করে। প্রথমে বমি বমি ভাব আসে, শরীরটা একটু কেমন বমি বমি ভাব করে এবং তারপরে সেটা বমনটা হয়ে যায়, যে পাকস্থলী খাবারটা গ্রাসনালী দিয়ে মুখের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। কী দ্বারা নিয়ন্ত্রণ হয়? মেডুলার মধ্যে যে বমন কেন্দ্র আছে তার দ্বারা। ডায়রিয়া, অন্ত্রনালীর অস্বাভাবিক চলন। অন্ত্রনালীর মধ্যে কি খাদ্যটা যাওয়ার সময় কি আমরা দেখছিলাম যে পেশিগুলো চলাচল করে, সেগুলো কি অস্বাভাবিক চলন হয়ে যায়। মলের তরলতা বৃদ্ধি এর ফলে কি ঠিকভাবে শোষণ হতে পারে না এবং তার জন্য কি মলের যে তরলতা সেটা বৃদ্ধি পেয়ে যায় এবং এর বহিষ্করণকে বলে ডায়রিয়া এবং সেটা বাইরে বেরোয় ডায়রিয়া। এটি খাদ্যের শোষণ হ্রাস করে, খাদ্য শোষিত কম হয়, ফলে কী হয়, যে তরলতা বৃদ্ধি হয়, মানে খাবারটা পুরোপুরি শোষিত হচ্ছে না। খাবার শোষিত হলে তো সেটা কঠিন হবে, কিন্তু খাবার ঠিকভাবে শোষিত না হওয়ার জন্য সেটা তরল আকারে থেকে যায়। অন্ত্রনালীর অস্বাভাবিক চলন, এর কারণে মলের মলের শোষণ কম হয়, খাদ্য শোষণ কম হয়, মলের তরলতা বৃদ্ধি পায়। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের ফলে মলাশয়ে মল জমে থাকে, অন্ত্রের চলন অনিয়মিত হয়। যে একটা জায়গাটা আবদ্ধ হয়ে গেছে, মলাশয়টা একটা নির্দিষ্ট জায়গা, সেখানে মল জমে 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 আছে কিন্তু বাইরে নিষ্কাশন হচ্ছে না, পরে গিয়ে সেটা অনেকটা সময় ধরে মল জমা হয়ে যায় এবং তার ফলে কী হয়, যে শোষণে ব্যাঘাত ঘটে, অন্ত্রের যে চলন সেটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, যে মলাশয়ের মধ্যে মল অনেকক্ষণ ধরে জমে থাকে। বদহজম বা ইনডাইজেশন, এই অবস্থায় খাদ্য সঠিকভাবে পাচিত হয় না, বদহজম পাচিত হচ্ছে না সঠিকভাবে, ফলে পেট ভর্তি হয়ে আছে বলে মনে হয় এবং সবসময় মনে হয় যে পেট ভরে আছে, খিদে লাগে না। বদহজমের কারণগুলি অপর্যাপ্ত উৎসেচক ক্ষরণ, দুশ্চিন্তা, খাদ্যের বিষাক্ততা, অত্যাধিক এবং মশলাদার খাদ্য গ্রহণ ইত্যাদি হতে পারে। সে কারণগুলি কি, যে সঠিকভাবে উৎসেচক ক্ষরণ হচ্ছে না, যে মল্টেজ, ল্যাকটেজ, প্রোটিয়েজ যে এনজাইমগুলো আছে সেগুলো সঠিকভাবে ক্ষরিত হচ্ছে না, নাইট্রোকাইনেজ। দুশ্চিন্তার কারণে হতে পারে। দুশ্চিন্তা মানে আমাদের ব্রেনের সঙ্গে পুষ্টিনালীর অনেক গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন আছে, সেই কারণে হতে পারে। খাদ্যের বিষাক্ততা বা খাদ্যের মধ্যে হয়তো এমন কিছু পদার্থ ছিল যেটা দেহের জন্য ক্ষতিকর। অত্যাধিক এবং মশলাদার খাদ্য গ্রহণ, হয়তো খাবারটা খুব বেশি খাওয়া হয়ে গেছে বা খাবারের মধ্যে স্পাইসি বা মশলা বেশি ছিল, তো এই ইত্যাদি কারণের জন্য বদহজম বা ইনডাইজেশন হতে পারে। তো এখানে সেই রোগগুলো বিষয়ে বলা আছে, যে জন্ডিস, ভমিটিং বা বমন, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট।
তো এটাই ছিল চ্যাপ্টার পরিপাক ও শোষণ। এখানে ছোট একটা চ্যাপ্টার, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা দুটো কোশ্চেন আসে নিটে, তো ভালো করে খুব প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইনকে ভালো করে পড়তে হবে, বুঝে বুঝে বারবার পড়তে হবে। সারসংক্ষেপ সামারিতে কী আছে, যে কিছুই না, চ্যাপ্টারটা জাস্ট জিস্ট আকারে বলা আছে যে কী আছে চ্যাপ্টারে। যে মানুষের পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকনালী এবং এর সাথে যুক্ত পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। পৌষ্টিকনালী আর পৌষ্টিক গ্রন্থি দুটো। পৌষ্টিকনালী মুখ, মুখবিবর, গলবিল, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুধান্ত, বৃহদান্ত, মলাশয় এবং পায়ু নিয়ে গঠিত। পৌষ্টিকনালীর মধ্যে কী কী আছে সেটা, সহকারী পৌষ্টিক গ্রন্থিগুলো হলো লালাগ্রন্থি, যকৃৎ, পিত্তথলি সহ অগ্নাশয়, তিনটে পৌষ্টিক গ্রন্থি। মুখের ভেতর দাঁত খাদ্যকে বিচূর্ণ করে, জিহ্বা খাদ্যের স্বাদ অনুভব করায় এবং লালারসের সাথে খাদ্যকে ভালোভাবে মেশাতে সাহায্য করে। তো দাঁতের সাহায্যে খাদ্য চিবোয়, জিহ্বা স্বাদ অনুভব করে, আর লালারস মেশাতে সাহায্য করে। লালারসের শ্বেতসার বা স্টার্চ পরিপাককারী উৎসেচক সালিভারি অ্যামাইলেজ শ্বেতসারকে মল্টোজে বা ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা পরিণত করে। ডাইস্যাকারাইড যে নামগুলো মনে রাখতে হবে, মল্টোজ যেটা, সেই লালারসের মধ্যে যে অ্যামাইলেজ আছে সেটা এই কাজটা করে। তারপর খাদ্য গলবিলের মাধ্যমে গ্রাসনালীতে খাদ্যমণ্ড হিসাবে প্রবেশ করে, যা পুনরায় খাদ্যনালীর সংকোচনের ফলে নিচে নেমে আসে এবং পাকস্থলীতে পৌঁছায়। তারপর খাদ্যনালীটা গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে যাবে। পাকস্থলীতে প্রধানত প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, এ লেখা আছে প্রধান। তো পাকস্থলী থেকে প্রধানত প্রোটিন জাতীয় খাদ্যের শোষণ কোথায় ঘটে? পাকস্থলীতে। সরল শর্করা, অ্যালকোহল ও কিছু ওষুধও পাকস্থলীতে শোষিত হয়। আর কিছু শর্করা, অ্যালকোহল, সেটা তো আগে দেখলাম। কাইম পাচক রস মিশ্রিত ক্ষুদ্রান্তের ডিডিনাম অংশে পৌঁছায়, সেখানে অগ্ন্যাশয় রস, পিত্তরস এবং সর্বশেষে সাক্কাস এন্ট্রিকাস মিশ্রিত কিছু উৎসেচক কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক সম্পূর্ণ করে। তারপর কাইমটা কি, ক্ষুদ্রান্তের ডিডিনামে যাবে, সেখান থেকে সেটা অগ্ন্যাশয় রস, পিত্তরস এবং সাক্কাস এন্ট্রিকাস। এখানে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পরিপাক সম্পূর্ণ করে উৎসেচক আছে, তাদের প্রভাবে কাজটা সম্পূর্ণ হবে। তারপর খাদ্য ক্ষুদ্রান্তের জিজেনাম ও ইলিয়াম অংশে পৌঁছাবে, জিজেনাম ও ইলিয়াম অংশে যাবে, সেখানে সেটা শোষিত হবে। কার্বোহাইড্রেট পাচিত হয়ে মনোস্যাকারাইড যেমন গ্লুকোজে পরিণত হয়, কার্বোহাইড্রেট থেকে সরলতম রূপ মনোস্যাকারাইড বা গ্লুকোজ। প্রোটিন বিশ্লিষ্ট হয়ে সর্বশেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, প্রোটিনের সরল রূপ অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। পরিপাকলব্ধ বস্তুগুলো আন্তরিক ভিলাই এপিথেলিয়াম আবরণের মাধ্যমে দেহে শোষিত হয়। তারপর যেগুলো পরিপাক হয়ে গেছে, কি অন্ত্রের মধ্যে যে ভিলাই আছে, সেই ভিলাইয়ের যে এপিথেলিয়াম আবরণ আছে তার মাধ্যমে শোষিত হবে। অপচ্য খাদ্যবস্তু মল ইলিওশিকাল কপাটিকার মাধ্যমে বৃহদন্ত্রের শিকামে প্রবেশ করে, যা বজ্র পদার্থের বিপরীত প্রবাহে বাধা দেয়। ইলিওশিকাল কপাটিকা যে আগে কাজটা বলেছিল যে একদিকে খুলবে, এবং তারপরে কি, যাতে মলটা বিপরীত দিকে আবার ক্ষুদ্রান্তে না পৌঁছতে পারে, তার জন্য এটা কাজ করে। বেশিরভাগ জলের শোষণ বৃহদন্ত্রে ঘটে, সরাসরি জলের শোষণ ঘটে বৃহদন্ত্রে। অপাচ্য খাদ্যবস্তু অর্ধকঠিন প্রকৃতির এবং এটি মলাশয়ে প্রবেশ করে। অর্ধকঠিন যেটা অপাচ্য খাদ্যবস্তু, সেটা মলাশয় থেকে এই অপাচ্য খাদ্যবস্তু মলনালীতে আসে এবং সবশেষে পায়ের মাধ্যমে দেহ থেকে বহিষ্কৃত হয়। তারপর সেটা মলনালীতে আসবে এবং পায়ের মাধ্যমে দেহের বাইরে নির্গত হবে। তো জিসটা এটুকু ছিল। তারপর কিছু অনুশীলনী কোশ্চেন আছে, এগুলো করে নেবে। চ্যাপ্টারটা বারবার পড়বে, এনসিইআরটি ইংলিশ বাংলা দুটোই পড়বে ভালো করে, মিনিমাম 10 বার করে 10 বার পড়বে অবশ্যই, কারণ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং নিটের যে কোশ্চেন প্রায় 95% কোশ্চেন এনসিইআরটি থেকে আসবে, এবং এটা যথেষ্ট সিলেকশনের জন্য। তাই যত সম্ভব এনসিইআরটিটা বারবার করে পড়বে। তো আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারই কভার করা হবে। তো তোমরা ভিডিওটিকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং সবচেয়ে যেটা আগে সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।